হে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা রসায়নের দ্বিতীয় অধ্যায়টা করবো, সেটার নাম হচ্ছে পদার্থের অবস্থা। এখন পদার্থের অবস্থা কয় রকম তোমরা বলতে পারো? দুই রকম, তিন রকম? তিন রকম। সেটা হচ্ছে কঠিন, তরল, বায়বীয়। সাধারণত আমরা যে তিনটা বেশি দেখি। এখন কঠিন মানে কি? সলিড, তাই না? যেটা হচ্ছে সলিড, বুঝছো? আর তারপরে আসে কি তরল, মানে কি লিকুইড। আর গ্যাস বা বায়বীয়, এই তিন রকমের অবস্থা আমরা জানি, তাই না? এখন কঠিন পদার্থের একটা উদাহরণ হচ্ছে, মনে করো ইট। এমন যে কোনো কিছু ধরতে পারো। আচ্ছা, ইট না, আমরা ধরলাম লোহা, কারণ আমরা রসায়ন পড়তেছি। ইট বাদ। তো লোহার সংকেত কি? Fe, ফেরাম। এখন কঠিন পদার্থ, তাহলে লোহা যদি আমরা কোথাও রাখি, লোহার একটা বার, ঠিক আছে, যদি আমরা কোথাও এক জায়গায় রাখি, সেটা কি করবে? সেখানকার জায়গাটা দখল করবে। কারণ ওর আকার আছে, দৃঢ়তা আছে, তাই না? একটা আয়তনও আছে। তার মানে কি, আয়তন আছে তাই কি করবে? জায়গা দখল করবে। তার মানে কঠিন পদার্থের তিনটা উদাহরণ হচ্ছে আকার, আয়তন, দৃঢ়তা। দেখো, এগুলো আমরা সব জানি। হাতের লেখা কি বাজে! আকার, আয়তন আর দৃঢ়তা। দৃঢ়তা। আচ্ছা, আমরা দৃঢ়তা জিনিসটা বুঝবো, কিন্তু তার আগে ওইগুলো দেখে নিই। এখন তরল পদার্থের কি থাকবে? আকার থাকবে। তুমি কি দেখেছো তরল পদার্থের আকার? না। তরল পদার্থের আকার হচ্ছে তুমি যেই পাত্রে রাখবা, ঠিক সেই পাত্রেরই আকার ধারণ করবে। ওর কি আয়তন আছে? না। কিন্তু কথা হচ্ছে ওর আয়তন চেঞ্জ হয় না। মনে করো তুমি বাজার থেকে 1 লিটার তেল কিনে নিয়ে আসলে, বা তেল বা দুধ বা অন্য কিছু। এখন এনে যদি তুমি সেটাকে জগের ভিতরে বা অন্য কোথাও বালতিতে ঢালো, ওর আকার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আয়তন কি চেঞ্জ হবে? না। আকার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? বালতির মতো হয়ে যাবে। কিন্তু ওই 1 লিটার হয়ে যাবে না 2 লিটার। বুঝতে পারছো? অর্থাৎ কি রে, কলমের কি হবে নাকি? দেখো, তার মানে এর আকার নেই। নেই মানে যার ভিতরে রাখা হয় ঠিক তার মতো আকার ধারণ করে। মগের ভিতরে রাখলে মগ, বালতির ভিতরে রাখলে বালতি। অর্থাৎ, ঠিক আছে, এবার আয়তন কি চেঞ্জ হবে? আয়তন চেঞ্জ হবে না, কিন্তু আয়তন আছে। এ কি দৃঢ়? অবশ্যই দৃঢ়। কারণ দৃঢ় না থাকলে তো তোমার ওর ভিতরে ঢালাই যেত না, তাই না? কিন্তু ধূর, হয় না কেন? দৃঢ়তা আছে। দৃঢ়তা আছে, কিন্তু কঠিনের তুলনায় কম। তাহলে আমরা একটা কাজ করি, এখানে একটা চিহ্ন দিয়ে দিই। এর দৃঢ়তা বেশি, এর কম। ঠিক আছে? আমরা এই যে গ্রেটার দ্যান লেস দ্যান দেখতেছিলাম না, যে এই বাইরে যে এটা থাকে এটাকে ফুটা করে দেয়, অর্থাৎ এটা ছোট। ঠিক আছে? এই জন্য তরল পদার্থের দৃঢ়তা কম। এবার বায়বীয় পদার্থ। এখন কঠিন পদার্থের আকার ছিল, তরল পদার্থের আকার নেই। তাহলে বায়বীয় পদার্থের কি আকার থাকবে? হুম। দেখেছো কোনো বায়ুর অক্সিজেনের আকার দেখেছো কোনোদিন? মানে অক্সিজেনের ওই যে অ্যাটমিক আকার না। আচ্ছা, তো এরও আকার নেই। ঠিক আছে? কিন্তু এরও আয়তন আছে। কঠিন পদার্থের আয়তন আছে, তরল পদার্থের আয়তন আছে, বায়বীয় পদার্থের আয়তন আছে। এখন আমরা কিভাবে বুঝবো যে এর আয়তন আছে? বইতে দেখলাম একটু ভুল লেখা হয়েছে। আচ্ছা, তো দেখো, বায়বীয় পদার্থের আয়তন আছে আমরা কিভাবে বুঝবো? মনে করো একটা বেলুন, বেলুনের ভিতরে তুমি হিলিয়াম গ্যাস দিচ্ছ। হিলিয়াম গ্যাসটা মুখ দিয়ে দেওয়া যায় না? হিলিয়াম গ্যাস কোথা থেকে এনে ওই হিলিয়াম গ্যাস দিলে তুমি, এখন হিলিয়াম গ্যাস দিলে কি হবে? ওই বেলুনটা আস্তে আস্তে বড় হবে, হবে না? অর্থাৎ তুমি যতটুকু হিলিয়াম গ্যাস, যতটুকু আয়তন হিলিয়াম গ্যাস ওর ভিতরে প্রয়োগ করতেছো, তার কারণে বেলুনটা কি হচ্ছে? বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে ফুলতেছে, ফুলে ফুলে উড়ে যাবে। আর বেলুনটাকে যখন তুমি চাপ দিচ্ছ, চাপ দিয়ে কি করতেছো? ওই গ্যাসটাকে তুমি ছোট করে ফেলতেছো, অর্থাৎ বেলুনটা চাপ দিছো না? দেখছো কোনোদিন বেলুনে চাপ দিলে ছোট হয়ে যায়? তার মানে কি হচ্ছে? ওর আয়তনের পরিবর্তন আছে। তার মানে কঠিন পদার্থের এগুলো ছিল, বায়বীয় পদার্থেরও আয়তন আছে। বুঝতে পারছো? বায়বীয় পদার্থের আয়তন আছে এর মধ্যে, যে কোনো জায়গায় রাখলে ঠিক সেই পাত্রে আকার ধারণ করে, সেরকম খানিকটা। আর দেখো, এর দৃঢ়তা অনেক বেশি তরল পদার্থের তুলনায়। তাহলে বায়বীয় পদার্থের দৃঢ়তা কেমন হতে পারে বলতো?
এর নেই বললেই চলে, নেই বললেই চলে, ঠিক আছে, অর্থাৎ তো দৃঢ় না, কিন্তু যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে। আচ্ছা, এগুলো দেখে নাও। এরপরে আমরা দেখব দৃঢ়তা কেন হয়, কেন একটা পদার্থ দৃঢ় হয়, কেন একটা পদার্থ দৃঢ় হয় না। দৃঢ় মানে কি? সলিড, মজবুত, সেটা। তো দৃঢ় জিনিসটা হচ্ছে কতটা শক্ত, কতটা শক্ত। মনে করো একটা রড, রড দিয়ে যদি মনে করো তুমি হাতের উপর একটা বাড়ি দাও, তোমার ব্যথা লাগবে না? অবশ্যই লাগবে, কারণ রড হচ্ছে দৃঢ়, শক্ত, সলিড, ঠিক আছে। তাহলে সলিড হয় কেন? দেখো, যাদের ভিতরে অণুগুলো কাছাকাছি থাকে, যাদের ভিতরে অণুগুলো এরকম কাছাকাছি থাকে, অর্থাৎ যাদের ভিতরে ভালোবাসা বেশি, তাদের বন্ধন অবশ্যই দৃঢ় হবে, ঠিক আছে। তো যদি কাছাকাছি থাকে অণুগুলো, আমরা কি জানি প্রত্যেকটা পদার্থ কি দিয়ে তৈরি? একদম ছোট ছোট পরমাণু দিয়ে। পরমাণু পরমাণু একসাথে হয়ে কি হয়? অণু তৈরি হয়। তো আমরা যখন বলি যে কেমিস্ট্রি, এদের দুইজনের কেমিস্ট্রি তো খুব ভালো, তার মানে কেমিস্ট্রি মানে কি? ওই যে, ঠিক আছে। এখন কঠিন পদার্থের অণুগুলো কাছাকাছি থাকবে, তাহলে তরল পদার্থের দৃঢ়তা যেহেতু কঠিনের থেকে কম, তাহলে এর এর অণুগুলো কেমন থাকবে বলো? অবশ্যই দূরে দূরে থাকবে, ঠিক আছে, অবশ্যই দূরে দূরে থাকবে। এখন যদি আমরা বলি তরলের উদাহরণ কি? পানি, তাহলে পানির অণুগুলো কেমন ভাবে থাকবে বলো? দূরে দূরে। আর তরল পদার্থের অণুগুলো কেমন থাকবে? এইরকম, একদম কাছাকাছি লেগে থাকবে। বায়বীয় পদার্থ, বায়বীয় পদার্থ কি? হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, ঠিক আছে। অর্থাৎ এদের অণুগুলো থাকবে এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, অর্থাৎ এদের মধ্যে কোনো মিল মহাব্বত নেই, বুঝছো? ওই যে একটা গল্প আছে না, তিন ভাই খুব ঝগড়াঝাটি করতো। ওর বাবা একদিন তিনটা স্টিক এনে দিল, স্টিক এনে বললো তোরা তিনজন মিলে ভাঙ, এক একটা করে। তিনজন ভেঙে ফেললো, তারপরে তিনটা স্টিক একসাথে লাগাই দিল, তো আর কেউ ভাঙতে পারলো না, হ্যাঁ। সেই গল্পের মতো, তোমরা কি পারতে যদি তিনটা একসাথে লাগাইতো ভাঙতে? কমেন্ট করবা। এখন দেখো, এইখানে সেম কাহিনী, লাঠি সবগুলো একসাথে থাকবে, তাইলে এদের ভিতরে ভালোবাসা বেশি, ভাঙতে পারবে না, এটা দৃঢ় হবে। তরল পদার্থ এরা আলাদা আলাদা, দৃঢ় কম। আর এর দৃঢ়তা তো নেই বললেই চলে, এই জন্য এই নেই। তো এই উদাহরণটা আছে, মনে করো তোমরা যখন বাচ্চাকালে, মানে শিশু ছিলে, তোমাদের বন্ধু বান্ধব ছিল, তো ছোটবেলা থেকে যাদের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে, তাদের সাথে সম্পর্ক হয় এরকম কঠিনের মতো, সলিড, একদম দৃঢ়, একদম সলিড, খাঁটি। তারপরে হয় তরল, কোনটা? মাধ্যমিকে যায়, যখন তোমরা মাধ্যমিক স্কুলে পড়ো। কিন্তু ওদের সাথে তোমাদের তেমন কোনো যোগাযোগ থাকবে না, কারণ 10 বা 12 পাস করার পরে। কিন্তু এই বায়বীয় অবস্থা সবথেকে খারাপ। তোমরা যখন ভার্সিটিতে যাবে, তোমরা যে বন্ধুগুলো পাবে এরকম 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 এরকম, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আসবে, এসে তোমাদের সাথে থাকবে, বন্ধুত্ব অতটা দৃঢ় হবে না, 4 বছর শেষ, শেষ, ঠিক আছে। তো অবশ্যই ছোটবেলার বন্ধুদের সাথে যোগাযোগ রাখবা, তাদের সাথে কথাবার্তা বলবা, বন্ধন দৃঢ় করবা। তাহলে কি বুঝলাম? যে আকর্ষণ গুলো কেমন হবে? এদের ভিতরে অণুগুলোর আকর্ষণ হবে দৃঢ়। এদের ভিতরে আকর্ষণ কেমন হবে? কঠিনের থেকেও কম। বায়বীয় পদার্থের মধ্যে আকর্ষণ কেমন? আরো কম, নেই বললেই চলে, এমনটা, নেই বললেই চলে। আচ্ছা, তেমন তেমন। কিন্তু যখন বায়বীয় পদার্থকে চাপ দেওয়া হয়, বায়বীয় পদার্থ কিভাবে চাপ দেয়? তোমরা রান্না করো না গ্যাসে, রান্নার গ্যাসের সিলিন্ডার একটু নাড়াই দেখবা, ওর ভিতরে পানি। এখন রান্নার গ্যাসে কোন গ্যাস থেকে বলতে পারো? থাকে আছে বিউটেন, প্রোপেন আর মিথেন সামান্য। তো বিউটেন আর প্রোপেন এগুলো তো গ্যাস, এগুলো কি করে? চাপ দেয়, চাপ দিয়ে দিয়ে এত পরিমাণ চাপ দেয়, ও পানি হয়ে যায়, বুঝছো? তো যখন সিলিন্ডারের ভিতরে তোমরা ওই বিউটেন প্রোপেন দেখবা, দেখবা সিলিন্ডারের যে গাটা থাকে ওটা অনেক পুরু থাকে, পুরু সিলিন্ডার, ঠিক আছে, যাতে ওই যে চাপ দেওয়ার কারণে হচ্ছে যে প্রেশার ক্রিয়েট হয়েছে, ওই প্রেশারটা বের হয়ে মানে বাইরে যেতে না পারে। তো যখন আর বিউটেন আর প্রোপেনকে যখন প্রেসার দেওয়া হচ্ছে, তখন সেটা কি হয়ে যাচ্ছে? পানি হয়ে যাচ্ছে, এলপিজি পরিণত হচ্ছে। এলপিজি, এলপিজি, এলতে কি? লিকুইফাইড, পিতে পেট্রোলিয়াম, জিতে গ্যাস। আমরা সবাই এলপিজি তে রান্না করি। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড মানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। রেকর্ড কি হচ্ছে? হচ্ছে।
তো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এখন কি বলতেছিলাম তো, বায়বীয় পদার্থের কথা বলতেছি। তো দেখো এটাকে চাপ দিলে কি হচ্ছে, তরল পদার্থে পরিণত হচ্ছে। তাহলে তরলকে যখন আমরা আরো চাপ দেব, মানে বাই চান্স কোনোভাবে একে আমরা কঠিনে পরিণত করতে পারবো, বুঝতে পারছো? আর কঠিন পদার্থ তো কঠিন, তুমি যদি একটা পাথর বা রড বা যাই হোক না কেন, ওটা তো কঠিনই আছে, ওটা কি করবা, তাই না? তো এই হচ্ছে কথা। এখন এলপিজি গ্যাস নিয়ে একটু বলি। মনে করো তোমরা বাসায় কোনো সময় কোনো একটা বাজে গন্ধ পাচ্ছ এলপিজি গ্যাসের থেকে, মনে করো ওই যে যে পাইপটা আছে না, ওই পাইপটা মনে করো বাই চান্স লিক হয়ে গেল, তখন কিন্তু ও সিলিন্ডার, মনে করো এই আছে সিলিন্ডার তোমাদের, এইখানে আছে মুখ, আর এর ভিতরে থাকে তরল এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এখন বাই এনি চান্স মনে করো এখান থেকে তুমি মুখটা খুলে দিলে, তখন কি হয় বলো তো, কি হয়? এর ভিতরে তো প্রেসার থাকে, তাহলে এখানে প্রেসার কম, তার মানে এখানে যদি পানি থাকে প্রেসারটা কি হয়ে যাবে, এখানে যাবে, যে কি হবে, গ্যাস হয়ে যাবে। প্রেসার যখন কমে যাচ্ছে তখন এটা কি হয়ে যাচ্ছে, গ্যাসে পরিণত হচ্ছে, বুঝতে পারছো? তো যেটা বলতেছিলাম, মনে করো রান্নার কাজে তোমরা যখন যে পাইপটা এখানে থাকে, যেখান থেকে তোমরা এখান থেকে গ্যাস বের হয়ে যায়, তো বাই এনি চান্স যদি লিক হয়ে যায় এখান থেকে, তখন কি হয়, ওইখান থেকে গ্যাস বের হয়, পানি বের হয় না, বুঝছো? তো যখন তোমরা তীব্র কোনো আহ গন্ধ পাবে, তখন মনে করবা যে ওইখান থেকে লিক হয়ে গেছে। কখনো দেখে শুনে রাখবা, কারণ গ্যাসের দুর্ঘটনা অনেক হয়। তো এইটা হচ্ছে যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, আহ মনে করো এখান থেকে ছিদ্র হয়ে গেছে, ছিদ্র হয়ে যাওয়ার কারণে একটা গন্ধ পাচ্ছে, ঠিক আছে? ওইটা হচ্ছে মার ক্যাপ্টান থাকে, এই যে এলপিজির সাথে মার ক্যাপ্টান মিক্স করা থাকে। মার ক্যাপ্টানে থাকে সালফারের যৌগ, সালফার আমরা পড়েছি ক্লাস 8-এ পড়েছি। তো সালফার থাকে, ওই সালফারের গন্ধটা তোমার নাকে আসে, মার ক্যাপ্টান যৌগ যেখানে সালফার থাকে, ওই সালফারটা তোমার নাকে আসে। তো যার কারণে তোমার বুঝতে হবে যে সিলিন্ডার লিক হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে আছে বোঝা যায়। তো কি বলতেছিলাম, আচ্ছা, এটা বায়বীয় তরলে পরিণত হচ্ছে, অর্থাৎ এলপিজি তে পরিণত হচ্ছে। কিভাবে? যখন একে নির্দিষ্ট তাপ আর উচ্চ চাপ দেওয়া হচ্ছে, ঠিক আছে? উচ্চ চাপ, নির্দিষ্ট তাপে একে তরলে পরিণত করা হচ্ছে। আচ্ছা, আশা করি একটু বুঝতে পারছো। আকর্ষণ, আকর্ষণ মানে দৃঢ়তা আর আকর্ষণ সেম কথা। যদি আমরা এখানে আকর্ষণ দিই, আকর্ষণ, অনেকক্ষণ হয়ে যাচ্ছে এই টপিকে। দেখো আকর্ষণ, এর আকর্ষণের তুলনায় কি হবে, বেশি হবে। আকর্ষণ দূরত্ব একই কথা, আরে এর আকর্ষণ নেই বললেই চলে। আকর্ষণ, তাহলে এর আকর্ষণ বেশি হবে তরলের থেকে, তরলের আকর্ষণ বেশি হবে কার থেকে, বায়বীয় পদার্থের থেকে, বুঝতে পারছো? ও আরেকটা কথা, সিএনজি গ্যাস, আমরা যে সিএনজি সিএনজি তো উঠে না, সিএনজি মানে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ মিথেন গ্যাসকে কি করে, কম্প্রেস করে সিএনজি আলারা ওই পেট্রোল পাম্প থেকে নিয়ে এসে গাড়ি চালায়, অর্থাৎ যানবাহনে সিএনজি গ্যাস ব্যবহার করা হয়। সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, বুঝতে পারছো? এখন আমরা পড়বো হচ্ছে কণার গতিতত্ত্ব। এখন কণা মানে কি জানো? কণা মানে হচ্ছে আহ অণু অথবা পরমাণু। এখন অণু কি আর পরমাণুটা কি দেখি, কণার গতিতত্ত্ব, কণার গতিতত্ত্ব। দেখো দ্রুত বলতেছি, কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ড বলছে রাত্রে গেমে আসতে, এখন বাজে তোমার হচ্ছে 11:30। এখন যাবো 1 ঘন্টা গেম খেলবো। আচ্ছা, কণার গতিতত্ত্ব। এখন কণা মানে কি বলো? কণা মানে হচ্ছে অণু অথবা পরমাণু। দেখো, অণু অথবা পরমাণু। তো পরমাণু হচ্ছে কি, পরমাণু হচ্ছে একদম ছোট একটা পার্টিকেল, যেগুলো একসাথে যোগ হয়ে 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 বড় একটা পদার্থ বা তৈরি করে। যেমন আমরা যদি লোহা বলি, লোহা সংকেত কি, আয়রন। তো আয়রন যোগ হবে, এরকম যোগ হয়ে হয়ে অণু গঠন করবে, ঠিক আছে? এইভাবে করে তোমার কি হয়, একটা লোহার তৈরি হয়। বা অন্য কোনো যে কোনো উদাহরণ, অক্সিজেন, হাইড্রোজেন, ঠিক আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। অ্যালুমিনিয়ামের থালা বাসন দেখেছো? তো সেরকম ওইগুলো তো এরকম অণুযুক্ত হয়ে হয়ে এই পরমাণু একসাথে যোগ হয়ে হয়ে অণু, অণু থেকে বিশাল বড় ধাতু, ঠিক আছে? তো এই হচ্ছে কণা। এখন এখানে একটা জিনিস লিখেছে হচ্ছে গতিতত্ত্ব।
কণার গতিতত্ত্ব কি? গতি মানে কি? যে হচ্ছে কি করে মুভ মানে চলাচল করে। এখন কণার গতিতত্ত্ব মানে হচ্ছে এই অণু আর পরমাণুর গতিতত্ত্ব। এখন অণু পরমাণুর ৪ টা অবস্থা পড়ে আসলাম আমরা, পদার্থের ৪ টা না ৩ টে। তো ৩ টা অবস্থা পড়েছি, একটা হচ্ছে কঠিন, আর একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে বায়বীয়। এখন এই ৩ টার জন্য আমরা গতিতত্ত্ব শিখবো। ঠিক আছে? তো এই ৩ টার জন্য গতিতত্ত্ব হ্যাঁ এখনই লাগবে। দেখো, তাহলে যেহেতু নাম আছে কণার গতিতত্ত্ব, তো অবশ্যই কি থাকবে? অনুপরমাণুর ভিতর কি থাকবে? গতি থাকবে। বুঝতে পারছো? তাহলে আমরা প্রথম পয়েন্ট দিচ্ছি কি, কণার ভিতরে গতি থাকবে। কণার ভিতর, বিরত হয়ে গেছে, ভিতর ভিতর গতি থাকবে। দেখো, ওই যে ইউটিউবে 2x 1x তারপরে হচ্ছে 0.75x স্পিডে ভিডিও ক্লাসগুলো পাওয়া যায়। তো এখানে যদি মনে করো স্পিড বেশি মনে হয়, তাহলে ওটা 0.75x করে নিবা। ঠিক আছে? আচ্ছা, তো কণার ভিতরে কি থাকবে? গতি থাকবে, তাই না? এখন তোমার যদি দেখে মনে হয় যে এটা স্থির, মানে এটা তো স্থির, কিন্তু এর ভিতরে কণাগুলো গতিশীল অবস্থায় আছে, বা একটা যদি সোনা বা গোল্ডের বার নাও, ওর ভিতরেও কণাগুলো গতিশীল ভাইব্রেশন অবস্থায় আছে। ঠিক আছে? কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে। অর্থাৎ কণার গতিতত্ত্বের প্রথম শর্ত কি? কণার ভিতর গতি থাকবে। এখন মনে করো একটা রোড, রাস্তা, যেখানে আছে আগুন জ্বালানো। ঠিক আছে? এখন তুমি যদি ওর পর দিয়ে তোমার যাইতে হয়, তুমি কেমন ভাবে যাবা? আস্তে আস্তে, নাকি দৌড় দিয়ে চলে যাবা? অবশ্যই দৌড় দিয়ে যাবা, নাহলে তো তোমার পা পুড়ে যাবে। তো এইটা আছে কথা, যে যদি তাপ দেওয়া হয় তাইলে তার কি হবে? গতি বেড়ে যাবে, তার ভাইব্রেশন বেড়ে যাবে, অর্থাৎ সে কাঁপবে বেশি, সে রোটেশন করবে বেশি। অর্থাৎ যে রোটেশন করে বা ঘোরে, তার গোড়া বেড়ে যাবে। যে একটু দৌড়তো, তার দৌড়ানো বেড়ে যাবে। বুঝতে পারছো? আর যে কাঁপতো, তার কাঁপাকাঁপি আরো বেড়ে যাবে। তাইলে আরেকটা হচ্ছে বেশি তাপ শক্তি, বেশি গতি। আমি পুরো ব্যাখ্যা কিন্তু মুখে বলতেছি, আর এখানে গুলো পয়েন্ট গুলো লিখে দিচ্ছি, মনে রাখো কিন্তু। তো বেশি তাপ শক্তি, বেশি গতিশক্তি। গতিশক্তি, বুঝতে পারছো? অর্থাৎ তাপ যদি বেশি দিই, তাহলে গতি বেশি হবে। কারণ আমরা পদার্থে একটা জিনিস পড়েছি, পদার্থবিজ্ঞানে কি পড়েছি? শক্তির কোনো বিনাশ নেই। পড়েছি শক্তি সংরক্ষণশীলতা নীতি। এখন মনে করো এই হচ্ছে একটা, কি এইখানে সূর্য আঁকবো, এখানে রাখবো ল্যাম্প, আহ কি আঁকবো এখানে? চুলা আঁকি। মনে করো এ আছে একটা মোমবাতি। মোমবাতি এত জঘন্য। মনে করো এ আছে একটা মোমবাতি, এখানে আমি আগুন ধরাই দিছি, এর ভিতরে ছিল পানি। এখন যদি এখানে আমি তাপ দিই, তাইলে এই তাপটা এইখানে যে অণুগুলো আছে ভালো করে বুঝো, এখানে যে অণুগুলো আছে, সে অণুগুলো তাপ পাবে, তাপ পেয়ে ছোটাছুটি করবে, সে ছোটাছুটি করে এখানে চলে গেল। আর এখানে যেগুলো আছে ওইখানে আবার আসবে, ও ওরাও তাপ নেবে, নিয়ে ওইখান থেকে দৌড়ে পালাবে। ঠিক আছে? এইভাবে করে পুরো যে পাত্রটা আছে, পুরো পাত্রটা কি হবে? গরম হয়ে যাবে। তার ভিতরে যে পানির অণুগুলো আছে, সেগুলো তো চলতেছিল মোটামুটি, মোটামুটি তাদের ভিতরে গতি ছিল। এখন তাপ দেওয়ার কারণে এই তাপ শক্তি কিসে পরিণত হয়ে গেছে? গতিশক্তিতে। বুঝতে পারছো? গতিশক্তি, ঘূর্ণন শক্তি, এইভাবে। অর্থাৎ শক্তির কোনো এখানে অপচয় হচ্ছে না, অর্থাৎ এক শক্তি আরেক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে বেশি তাপ শক্তি যদি আমরা দিই, তাহলে বেশি গতিশক্তি আমরা পাবো। বুঝতে পারছো? আচ্ছা, এইবার তাপ শক্তি, মনে করো এই একটা বেলুন, এই হচ্ছে একটা বেলুন। এখন বেলুনের ভিতরে আমি হিলিয়াম গ্যাস দিছি। কারণ হিলিয়াম গ্যাস দিছি, কারণ হচ্ছে হিলিয়াম গ্যাস ওড়ে, বাচ্চারা ওই হিলিয়াম গ্যাসের বেলুন বেশি পছন্দ করে। হিলিয়াম হালকা গ্যাস। আচ্ছা, আচ্ছা বলো তো, আমরা এই বেলুনে কেন হাইড্রোজেন গ্যাস ব্যবহার করি না? বলতে পারো? দেখো, হাইড্রোজেন গ্যাস আমরা ব্যবহার করি কোথায়? গ্যাস লাইটে, অর্থাৎ গ্যাস লাইটে। বুঝছো? ওইখানে তোমরা হচ্ছে যে গ্যাসটা দেখো, তরলীকৃত গ্যাসটা দেখো, ওটা হচ্ছে হাইড্রোজেন। তরলীকৃত যে আহ মানে তরল পদার্থটা দেখো, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আর হাইড্রোজেন গ্যাস হচ্ছে দাহ্য পদার্থ। এখন
দাহ্য পদার্থ যদি তুমি মনে করো হাইড্রোজেন গ্যাস ওই বেলুনে দিয়ে উড়াও, বা এনি চান্স কোনো কারেন্টের তারের উপরে যায় বা অন্য কোথাও যায়, তোমার মনে করো ওটা ফাইটে ফাইটে যায়, বুঝছো? তাহলে আগুন ধরে যাবে তো, বন জঙ্গল মানুষের ঘর বাড়ি যাবে। আর আমরা কি জানি হিলিয়াম গ্যাস কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসে আগুন ধরে না, বুঝতে পারছো? এই জন্য সেফ হচ্ছে তোমার এই বেলুনের ভিতর হিলিয়াম গ্যাস দেওয়া, বুঝতে পারছো? আচ্ছা, তো মনে করো এই হিলিয়াম গ্যাস এখন এই হিলিয়াম গ্যাসটাকে যদি আমরা এখানে মনে করো চাপ দিলাম, বেলুনের চাপ দিয়ে এখানে ছোট করে ফেললাম, তাহলে এইখানে যে অণুটা ছিল সে কাছাকাছি চলে আসবে, আইসে কি হবে, এর সাথে ধাক্কা খাবে, বুঝতে পারছো? অর্থাৎ চাপ দেওয়ার কারণে কি হবে, চাপ প্রয়োগ করলে ধাক্কা খাবে। অর্থাৎ কণার গতিতত্ত্বের আরেকটা শর্ত কি, অণু সমূহের মধ্যে ঘর্ষণ হবে, অণুর মধ্যে ঘর্ষণ হবে, বুঝতে পারছো? অণুর মধ্যে ঘর্ষণ হবেই এই গ্যাসীয় পদার্থের তরল পদার্থে। কঠিন পদার্থের ভিতরে গ্যাস কোনো ঘর্ষণ নেই, কারণ ওদের ভিতরে বন্ধুত্বটা বেস্ট ভালো, ওদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, বুঝছো? ওই যেমনটা বলছিলাম। তো অণুর মধ্যে ঘর্ষণ হবে। আচ্ছা, এবার এদের ভিতরে ফাঁকা জায়গা থাকবে। অণুর ভিতরে কি থাকবে? ফাঁকা জায়গা থাকবে। ফাঁকা জায়গা কার বেশি থাকে বলো তো? তরল তরল আর গ্যাস, এদের ভিতরে ফাঁকা জায়গা বেশি থাকে, কঠিন পদার্থের কম থাকে। তাহলে চতুর্থ পয়েন্ট হচ্ছে এদের ভিতর ফাঁকা স্থান থাকবে, ফাঁকা স্থান থাকবে। বেশি কার থাকবে? তরল আর গ্যাসের। আচ্ছা, তাহলে এ হচ্ছে কণার গতিতত্ত্ব। এখন তার পরের টপিক কি ছিল কণার গতিতত্ত্ব? ব্যাপন। আচ্ছা, তোমরা কি কখনো খেয়াল করছো যে ঘরের এক কোনায় যদি একটু রাখো, যে পারফিউমের বোতলের মুখটা খুলে রাখো, তাহলে সেই গন্ধটা পুরো ঘরে ছড়াই যায়। বা মনে করো বাসার সামনে ফুলের বাগান আছে, ওই ফুলের বাগানে একটা ফুল ফুটছে, সেইখান থেকে গন্ধ তোমার নাকে চলে আসতেছে। কেন এরকম হয়? বাতাসে, হ্যাঁ বাতাসেও আসে। আর যদি বাতাস নাও থাকে তারপরেও গন্ধটা আসবে, কারণ কি? ঘনত্ব। দেখো, কণার গতিতত্ত্ব মুছে দিচ্ছি, আশা করি বুঝতে পারছো। যদি মনে করো কোনো সমস্যা থাকে অবভিয়াসলি সেটা তুমি কমেন্টে বলবো, আমি কমেন্ট দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো কি বলতেছিলাম সেটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাপন। ব্যাপনের ইংরেজি কি? এইখানে লিখি, ব্যাপন। ইম্পর্টেন্ট টপিক আর ইন্টারেস্টিং টপিকও। তো দেখো, ব্যাপন জিনিসটা হচ্ছে অধিক ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে যাওয়া, বুঝতে পারছো? অর্থাৎ তোমার কাছে একটা পারফিউমের কোটে আছে, তুমি ঘরের এক কোণে রাখলে সেটা খুলে তো তুমি একদম আরেক কোণে চলে আসবে, তো দেখবা কি কিছুক্ষণ পরে ওটা তোমার নাকে আসতেছে, অর্থাৎ পুরো ঘরে চলে যাচ্ছে। বা ঘরের তুমি এক কোণে স্প্রে করলে আর সারা জায়গায় সেটা পৌঁছে গেল। এমন না যে তুমি সারা ঘরে তুমি রুম স্প্রে করো করো, তাই না? সেরকম তো করো না, ঘরের কোনো এক জায়গায় সমস্যা ওইখান থেকে দূরে কোথাও করে দিচ্ছ, পুরো ঘরের ভিতরে চলে যাচ্ছে। অর্থাৎ তোমার এখানে ঘনত্ব, অর্থাৎ অধিক ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে। এখন ঘনত্ব কার বেশি সেটা হচ্ছে বিষয়। মনে করো তোমরা একটা মাঠে আছো, মাঠে অনেক লোক, বুঝছো? এখন মানুষজন চাইবে কি, যেখানে ফাঁকা জায়গা আমরা সেখানে যাবো, ঠিক আছে? এই ব্যাপনের প্রক্রিয়াটাও ঠিক সেম। তাহলে ব্যাপন কাকে বলবো? অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়া, অধিক ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে যাওয়া। এখন এই যাওয়ার ক্ষমতা কার কার আছে বলো তো? কঠিন পদার্থের আছে না? কঠিন পদার্থ ঠেলা লাগে, তারপরে বল দেওয়া লাগবে, কিন্তু তরল পদার্থ, ঠিক আছে, তরল পদার্থ আর কঠিন বায়বীয় পদার্থ এটা পারবে যে অধিক ঘনত্ব জায়গা থেকে কম ঘনত্বের দিকে যাবে, ঠিক আছে? তো ব্যাপন প্রক্রিয়া এই দুইজনের উপর হবে। তাহলে ব্যাপন কাকে বলবো? অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়া প্রক্রিয়াটাই হচ্ছে ব্যাপন। শেষ। আচ্ছা, বইতে একটা উদাহরণ দেওয়া আছে, তো ওই উদাহরণটা তুমি দেখবা। তাছাড়া আমি একটা জিনিস তোমাকে বলতেছি, দেখো,
মনে করো একটা মোটা মানুষ আর একটা চিকন মানুষ, কে বেশি দৌড়াবে? মনে করো একটা কুকুর, ওই একটা মোটা মানুষ আর একটা চিকন মানুষ দুজনে তাড়া করেছে, তাহলে কামড় কে খাবে বলো তো? মোটা মানুষটা, কারণ মোটা তো দৌড়াতেই পারে না। আর ওই চিকনটা তো এক দৌড়ে লাগে হয় গাছে উঠে যাবে না বাড়ি চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ যার ভার কম তার দৌড় বেশি। আর এখানে হচ্ছে এই ব্যাপনের ক্ষেত্রে যার ভার কম তার ব্যাপন বেশি। আর যে মোটা, যার ভার বেশি, ওর তো কুকুরের যেমন খাতেই হবে, তাই না? তার মানে তার ব্যাপনের হারটা কি হবে? কম হবে। তাহলে ব্যাপনের হার কার উপর নির্ভর করে বলো তো? ভারের উপর। ভার, ভার না ভর, ভর। আচ্ছা, ভরের উপর নির্ভর করবে, এই ভর সেই ভর না। ভর মানে মাস বা, আচ্ছা আচ্ছা, ফিজিক্স আমরা পড়বো না এখন। ব্যাপনের হার কিসের উপর নির্ভর করবে? ভরের উপরে। যার ভর বেশি তার ব্যাপন কম। এবার এটাকে আমরা বলবো এরকম, দূর, ভর বেশি, এটা উপর দিকে মানে আছে বেশি, তাহলে ব্যাপন কম। এবার হচ্ছে এর উল্টো, ভর কম, ব্যাপন বেশি। চলো উদাহরণ দেখে নি। মনে করো হাইড্রোজেন, হাইড্রোজেন পরমাণু সারণীর কয় নম্বর মৌল বলো তো? যখন ক্লাস 8 পড়েছিল তখন 1 নম্বরে ছিল। তার মানে এর ভর কত? 1। একের পরে 0.008 আছে একটা, দরকার নেই, আমরা শুধু 1। হিলিয়ামের ভর কত? 4, দশমিক দিয়ে সামথিং আছে, দরকার নেই। তো এর আণবিক ভর, এর 1, এর কত? 4। তো বলো তো কার ব্যাপন হার বেশি? কার ব্যাপন হার বেশি? এই ছকটা দেখো, ভর বেশি ব্যাপন কম, তাহলে এর ভর বেশি, এর ব্যাপন অবশ্যই কম হবে। এর কত? 1, তার মানে এর ব্যাপন বেশি হবে কারণ এর ভর কম। বুঝতে পারছো? এবার মনে করো CO2, কার্বন ডাইঅক্সাইডের যদি আমরা আণবিক ভর হিসাব করি, তাহলে কার্বনের কত? 12, অক্সিজেনের 16, তার সাথে 2 গুণ, তাইলে হয় হচ্ছে 16 দুগুণী 32, 32 আর 12 44। তাহলে এর ভর আছে 44। আর হিলিয়ামের মনে করো, হিলিয়াম না, অন্য একটা গ্যাস কি নেবো, NH3, তাহলে এর হচ্ছে কত? 7 দুগুণী 14 আর 3 17। এর আণবিক ভর 17, এর হচ্ছে 44, এর নাম আছে কার্বন ডাইঅক্সাইড, এর নাম অ্যামোনিয়া। তো বলো তো কার, এটা কমেন্ট করো, কার ব্যাপন হার কম? ব্যাপন হার কম, বেশি না। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপন। এখন আমরা পড়বো হচ্ছে নিঃসরণ। আচ্ছা, এই নিঃসরণের উদাহরণটাই আমরা তখন বক বক করতেছিলাম। এখন নিঃসরণ জিনিসটা কি বলতো? নিঃসরণ মানে হচ্ছে একটা ছিদ্র থাকবে, সেই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, কি বের হবে? বাতাস বা বায়ু, বাতাস বের হবে, বুঝছো? নিঃসরণ, এটা মূর্ধন্য, ঠিক আছে, মূর্ধন্য নাকি? আচ্ছা, নিঃসরণ মানে হচ্ছে সরু ছিদ্র পথে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, তার নাম কি? নিঃসরণ। বুঝতে পারছো? সরু ঘনত্ব, সরু স্থান থেকেই যেতে হবে, নাহলে নিঃসরণ হবে না। ঠিক আছে, এই শোনো, ব্যাপন আর নিঃসরণের ভিতরে পার্থক্য কিন্তু পরীক্ষা আসে, ওইটা কিন্তু ওই দেখে নিবা, মুখস্থ করে নিবা। নিঃসরণ তাহলে কাকে বলবো? সরু স্থান থেকে, উদাহরণ এক্ষুনি দেখবো, সরু স্থান থেকে উচ্চ ঘনত্ব থেকে অবশ্যই কোথায় যাবে? নিম্ন ঘনত্বে। তাইলে আমরা একটা ম্যাজিক দেখবো এখন। এখন না আমি বলবো, তোমরা করবা, করে দেখাবা। সেটা হচ্ছে একটা বেলুন নিবা, বেলুনে একটু টেপ, ওই যে টেপ লাগাই না, কস্টেপ, ওই কস্টেপ ওর উপরে একটু দিবা, দিয়ে একটা সুচ দিয়ে ওটা ফুটো করবা। এবার সুচ যদি না পাও অন্য কিছুতে ফুটো করবা, দেখবা ওই বেলুনটা আস্তে আস্তে ফুল, যে বাতাসটা দিছিলে ওর ভিতরে তো বাতাস বেশি হয়ে গেছিল, ওই বাতাসটা বাইরে বের হয়ে আসার চেষ্টা করবে। অর্থাৎ ভিতরে কি বাতাসের ঘনত্ব বেশি ছিল, এখন ওই যে ছিদ্রটা করেছো ওইখান থেকে বাতাসটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? অর্থাৎ বাতাসটা এই যে বের হয়ে যাচ্ছে, যাওয়ার যে প্রক্রিয়াটা, অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে,
সরু ছিদ্রপথে এই প্রক্রিয়ার নামটাই হচ্ছে নিঃসরণ। নিঃসরণ মানে বের হয়ে যাওয়া। কোন জায়গায় বের হয়ে যাওয়া? অধিক ঘনত্ব থেকে কম ঘনত্ব সরু ছিদ্রপথ। শেষ। আচ্ছা, এবার নিঃসরণের পরে কি ছিল? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। এখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে তোমাদের বইতে 3-4টা উদাহরণ দেওয়া আছে। এখন গলনাঙ্ক কাকে বলে? গলনাঙ্ক মানে হচ্ছে যে তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে। যে তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে। তাহলে স্ফুটনাঙ্ক কি? যে তাপমাত্রায় কোনো পদার্থ ফুটতে শুরু করবে। বুঝতে পারছো? ফুটতে শুরু করবে স্ফুটনাঙ্ক, গলতে শুরু করবে গলনাঙ্ক। একটাকে বলবো মেল্টিং পয়েন্ট আর একটাকে বলবো কি বয়েলিং পয়েন্ট। এইটা মুছে দিই। আচ্ছা, তো তোমরা কি জানো পানির গলনাঙ্ক কত? এটা তোমরা কমেন্ট করবা। যে পারবে তাকে আমি পুরস্কার দেবো, পানির গলনাঙ্ক। আচ্ছা, এবার হচ্ছে তোমার পানির স্ফুটনাঙ্ক। পানির স্ফুটনাঙ্ক যে তাপমাত্রায় পানি ফোটে সেটা হচ্ছে 100°C। তাহলে পানির বয়েলিং পয়েন্ট কত? 100°C। এগুলো মুখস্থ রাখবা। এবার দেখো বরফের গলনাঙ্ক, এমপি, মেল্টিং পয়েন্ট। বরফের গলনাঙ্ক কত? 0°C। আমরা যখন ফিজিক্সের অধ্যায়গুলো দেখবো তখন এই চ্যাপ্টার বুঝাতে পারি যে বরফ কি জন্য গলে। তার আগে আমরা এখানে একটু জাস্ট কয়টা মুখস্থ করতে হবে, মুখস্থ। বরফের গলনাঙ্ক 0°, পানির স্ফুটনাঙ্ক 100°। বুঝতে পারছো? আর একটা ছিল ইউরিয়া। ইউরিয়া ইউরিয়ার বয়েলিং পয়েন্ট দিয়েছিল না মেল্টিং পয়েন্ট দিয়েছিল? আচ্ছা, যাই হোক, বয়েলিং পয়েন্ট কত? ওই মেল্টিং পয়েন্ট কত বলো তো? 133। 133°C। আর ইউরিয়ার গলনাঙ্ক বইতে দেওয়া নেই, মুখস্থ করে তাহলে লাভ নেই। এখন হচ্ছে আর কি একটা দিয়েছিল তো না, সালফার। সালফারের গলনাঙ্ক কত? এমপি 100। সালফারের গলনাঙ্ক কত? আচ্ছা, তোমরা সালফারের গলনাঙ্কটা লিখে দিও, ঠিক আছে? কমেন্ট করো, শব্দ দিয়ে আমি লিখে দিতে হবে। আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যে তাপমাত্রায়। আচ্ছা, এবার হচ্ছে পাতন ছিল, আর একটা ছিল ঊর্ধ্বপাতন। এখন দেখো পাতন জিনিসটা কি? পাতন বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে রান্না করা, ভাত রান্না করা। তোমরা কি ভাত রান্না করেছো কেউ কখনো? তো যারা ভাত রান্না করেছো তারা একটা জিনিস খেয়াল করে দেখবে কি, যখন ভাত রান্না করি তখন ওই যে ভাতের যে ঢাকনা দিয়ে ঢেকে দিই, রান্না কখন তাড়াতাড়ি হয় বলো তো? যদি মনে করো তুমি রান্না করার সময় ওই জিনিসটাকে ঢেকে দাও, তাই না? ঢেকে দিলে রান্নাটা বেশি হয়, কারণ ওর ভিতরে বাতাস থাকে গরম, আর হচ্ছে তোমার জলীয় বাষ্পটাও গরম থাকে, যার কারণে উঠে যেতে পারে না। এই জন্য ওর ভিতরে কি হয়, একটা বদ্ধ সিস্টেম তৈরি হয়। বদ্ধ সিস্টেমের ভিতরে রান্নাটা খুব দ্রুত হয়। নাহলে তুমি যদি মনে করো ভাতের ঢাকনা সরাই দিলে রান্না করার সময় ও ভাত হতে তোমার 3 দিন লাগবে, মানে টাইম লাগবে। কিন্তু যদি তুমি একটা ঢাকনা দ্বারা ঢেকে দাও, সাথে সাথে 10-15 মিনিটের ভিতরে ভাতটা হয়ে যাবে। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, তো ওই ঢাকনাটা যখন রান্না করার মাঝখানে উঠাবা তখন কি দেখবা ওর গা দিয়ে চুয়ে চুয়ে পানি পড়তেছে। তাহলে কোত্থেকে আসলে এই পানি? পানি তুমি হচ্ছে দিছো ইসে ওই যে হাঁড়িতে, ওই ঢাকনায় কিভাবে আসে বলো তো? তো ঢাকনায় তোমার পানি আসে বাষ্পীভবনের কারণে, ওই পাতনের কারণে। দেখো পাতন কিভাবে আসে, বাষ্পীভবন কি? বাষ্পীভবন জিনিসটা হচ্ছে তোমার বাষ্পে পরিণত হওয়া। আর ঘনীভবন কি? ঘনীভবনটা হচ্ছে ওই বাষ্প আবার ঘনীভূত হওয়া বা এক জায়গায় চলে আসা। যেমন ওই যে প্রথমে যে জলীয় বাষ্পটা উঠে যাচ্ছে, পানি বা জলীয় বাষ্প হয়ে যখন উঠে যাচ্ছে, তখন ওই যে ঢাকনা ছিল ওই ঢাকনার তলায় কিন্তু টেম্পারেচার কম নিচের তুলনায়। অর্থাৎ কতটা কম? 100 কম। 100 হলে তো হচ্ছে তোমার বায়ু কি হয়ে যায় বা পানি কি হয়ে যায়, ফুটতে শুরু করে, অর্থাৎ সে জলীয় বাষ্প হয়ে যায়। কিন্তু ওই যে ঢাকনা, ওইখানে তাপমাত্রা কত? 100 কম, যার কারণে ওই ঢাকনায় ওই জলীয় বাষ্পটা একটু উঠে যায়, ওইখানে ঢাকনায় যে লেগে যাচ্ছে, আর ওটা ঘনীভূত হয়ে যাচ্ছে। ঘনীভূত হয়ে যাচ্ছে মানে কি, ওই বাষ্পটা আহ কাছাকাছি, অর্থাৎ বাষ্পগুলো
ঘনীভূত মানে কি বলবো এটাকে, ঘনীভূত ঘনীভূত অর্থাৎ ঘনীভূত মানে কি, ঘনীভূত প্রক্রিয়াটা হচ্ছে তোমার গ্যাস তরলে পরিণত হবে, এটা হচ্ছে ঘনীভূত প্রক্রিয়া। কিন্তু ঘনীভবন আমি কিভাবে বলবো, তো যাই হোক, অর্থাৎ ওইখানে যে তোমার জলীয় বাষ্পটা ঘন হয়ে যাচ্ছে, হ্যাঁ ঘন হয়ে পানিতে পরিণত হচ্ছে, যার কারণে আমরা যখন ওই রান্নার মাঝখানে ওইখান থেকে ওই ইটা উঠাই, তখন দেখি যে ওই যে ঢাকনায় ওখানে পানি জমে। আচ্ছা, তো এর সাথে পাতনের কি সম্পর্ক? পাতন জিনিসটা সেম। পাতন মানে হচ্ছে কি রে, খোলে নাকি, তাহলে পাতন জিনিসটা কি? পাতন হচ্ছে বাষ্পীভবন, ভরণ না, ভবন প্লাস ঘনীভবন, এর সমন্বিত রূপ। তাহলে পাতন, বাষ্পীভবন, অবশ্যই তাহলে বাষ্পীভবন হওয়ার জন্য কি দিতে হবে? তাপ দিতে হবে। তাপ দিলে পানি বাষ্পে পরিণত হবে। আর যেখানে যায় দেখবা যে ওই যে বাষ্পের তাপমাত্রা কম, সেইখানে ওই বাষ্পটা ঘন হয়ে পানিতে পরিণত হচ্ছে, সেটাই হচ্ছে পাতন। মনে করো যেসব এরিয়ায় আহ একটু দূষিত পানি, কিন্তু তোমার পানি খাইতে হবে, সেখানে কি করবা? আগুন জ্বালাবা। আগুন জ্বালে ওই পানিটাতে প্রথমে বাষ্প করবা, বাষ্প করে ওই উপরে একটা ঢাকনার বা অন্য কোনো একটা ছিদ্র রেখে ওই ঢাকনার ভিতর দিয়ে ছিদ্র নিয়ে তোমার একটা কাপ বা গ্লাস বা যার কিছু হোক ওর ভিতরে রেখে দিবা। দেখবা যে ওইখান থেকে চুয়ে চুয়ে আস্তে আস্তে ভিতরে পানি পড়তেছে, অর্থাৎ নিচে তোমার বিষাক্ত পদার্থ থেকে যাচ্ছে পাত্রের। এত বাজে পাত্র, দেখো এই হচ্ছে তোমার পাত্র, এই যে ঢাকনা ঢেকে দিলাম, এখান থেকে একটা পাইপ বের করেছি, এখান থেকে আমি আগুন জ্বালাইছি, ঠিক আছে, এর ভিতরে পানি ছিল, এই পাইপ দিয়ে এইখানে এর ভিতরে যাচ্ছে, ঠিক আছে। তো মনে করো এর ভিতরে ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপরে লবণ, চিনি, এগুলো এখানে থেকে যাবে। কারণ কি? এদের আহ, গলনাঙ্ক বেশি, ঠিক আছে, অর্থাৎ না এদের স্ফুটনাঙ্ক বেশি, ঠিক আছে, অর্থাৎ এরা ফুটবে না। পানি ফুটে বাষ্প হবে কখন? যখন 100 ডিগ্রি যাবে, কিন্তু এদের তো দেখা যাচ্ছে তো 200, কারো 300 এরকম, ঠিক আছে। তো যার কারণে এরা কেউ বাষ্প পরিণত হবে না, তোমার পানিটা বাষ্প হয়ে যাবে। এখান থেকে তোমার তাপমাত্রা কম থাকবে, এখান থেকে পানিতে পরিণত হবে, ঘনীভূত হবে, বাষ্প হয়ে যাবে এখান থেকে, তারপরে এখানে তাপমাত্রা কম থাকার কারণে ঘন হয়ে যাবে, এইখানে যে তোমার পানির ফোঁটা জমবে আর পানি পেয়ে যাবে, তোমার আর কোনো টেনশন নেই। এবং যেখানে বিষাক্ত পানি ওইখানে যে খাবা। আরেকটা হচ্ছে ঊর্ধ্বপাতন। এখন ঊর্ধ্বপাতন জিনিসটা কি? ঊর্ধ্বপাতন মানে কি উপরে যায় পাতন করতে হবে না। ঊর্ধ্বপাতন জিনিসটা হচ্ছে, মনে করো তোমার কাছে কর্পূর আছে, তোমরা যখন তামিল সিনেমা দেখো, তামিল সিনেমায় কি কি করে বলো তো? একটা বড় তরমুজের উপরে কর্পূর রেখে ওই আগুন জ্বালায়, ঠিক আছে। তো আগুন জ্বালানোর পরে কি হয়? ওই ফাটাই মানে কিছু একটা করে কর্পূর দিয়ে। সাউথ ইন্ডিয়ান সিনেমায় কর্পূরের অনেক ব্যবহার, আমি সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখতাম এক সময় অনেক। তো ঊর্ধ্বপাতন পদার্থ কাকে বলে আমরা সেটা দেখবো, তার আগে উদাহরণ দেখে নিই। প্রথমত হচ্ছে কর্পূর, ও কর্পূর, ন্যাপথালিন, এটা সব জায়গায় পাওয়া যায়, ন্যাপথালিন বা সারা বাংলাদেশেই পাওয়া যায়, দেখবানি। ন্যাপথালিন, নিশাদল, নিশাদল মানে নিশা করা দল না, নিশাদল। তারপর হচ্ছে আয়োডিন, আয়োডিন। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এগুলো কি লিখতেছি বলবানি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। কি লিখলাম তাহলে বলো তো এগুলো? এখন দেখো এগুলো লিখলাম হচ্ছে ঊর্ধ্বপাতন পদার্থ বা উদ্বায়ী পদার্থ, উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থ কি? দেখো এই কর্পূর যাকে যদি আমি তাপ দিই বা কর্পূরের উপরে আমি আগুন জ্বালাই দিই, এই কর্পূরটা কোনো সময় গ্যাস হবে না, ওই পানি হবে না। কর্পূর একটা কঠিন, ডিরেক্ট বাতাস হয়ে যাবে, অর্থাৎ গ্যাসে পরিণত হবে। ন্যাপথালিন, ন্যাপথালিন তুমি যদি ঘরের এক কোণে রেখে দাও, ওই যে
তার মানে পোকামাকড় দাবড়ানোর লেগে, বুঝছো? তো এই ন্যাপথালিন কি হবে জানো, ও আস্তে আস্তে বাতাসে মিশে যায়। তো তুমি যদি ওকে তাপ দাও, ওই ন্যাপথালিন একদম শেষ। অর্থাৎ ন্যাপথালিন তাপ লেগে সোজা কি হয়ে যাবে, বাতাসে পরিণত হবে নিশাদল, বা নিশাদলের আরেক নাম হচ্ছে NH4Cl। দেখো, ন্যাপথালিন দরকার নেই, কর্পূর, এগুলো হচ্ছে যৌগিক পদার্থ, ওই জৈব যৌগ, ঠিক আছে? তো এইগুলোর উদাহরণ তোমরা এখন না, যখন 12 ক্লাসে উঠবে, 11-12 ক্লাসে, তখন দরকার হবে। এখন আমি একটু লিখে দিচ্ছি না, ফাও ধরে নিয়ে লাভ নেই। তো নিশাদল তোমাদের আছে, এই জন্য NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড নিশাদল, তাপ দিবা, বাতাস হয়ে যাবে। আয়োডিন, যেই লবণে আয়োডিন আছে, কিভাবে চেক করতে হয়, সাদা পাতার ভিতরে লেবুর রস দিয়ে, ওর ভিতরে লবণ দিয়ে check করে বেগুনের মতো বর্ণ হয়, ওরকম একটা পরীক্ষা আছে, দেখো। তারপর আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। অ্যালুমিনিয়াম ক্লোরাইড তাপ দেবো, ডিরেক্ট কি হয়ে যাবে, বাতাসে মিশে যাবে। তারপর আছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। এখন কার্বন ডাইঅক্সাইড তো শুনেছি, কিন্তু কঠিন কার্বন ডাইঅক্সাইড কি? এবং কঠিন কার্বন ডাইঅক্সাইডটা দেখতে হচ্ছে তোমার বরফের মতোই, কিন্তু ওর ভিতরে পানি থাকে না, শুষ্ক থাকে। তোমরা সিনেমায় দেখিছো যে, বা অন্য কোথাও, যে কারো দেহের কোনো বডি পার্ট, যেমন হার্ট, চোখ, নিয়ে যাচ্ছে একটা ছোট বক্সের ভিতরে নিয়ে যায়, ওই বক্সের ভিতরে যে ধোঁয়াটা থাকে না, ওইটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের। অর্থাৎ এই কঠিন কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার কি জানো? অর্থাৎ কারো টিস্যু এসব আর কি সংরক্ষণ করার জন্য। ঠিক আছে, এখন আমরা কি বললাম? তো এগুলো পড়লাম এখন উদ্বায়ী পদার্থ। এখন উদ্বায়ী পদার্থ কাকে বলে? যে সব পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় তাদেরকে উদ্বায়ী পদার্থ বলে। আর এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। বুঝতে পারছো? ওই প্রক্রিয়াকে কি বলবো আমরা? ঊর্ধ্বপাতন। এটাই ছিল মনে হয় তোমাদের অধ্যায়ের শেষ। আমি তো মনে করো ইন্ডেক্স লিখে নি না এখানে প্রথমে, আমার মনে থাকে না, আমি একটু দেখে আসি, ওয়েট, কিছু আছে কিনা। আর বই কোথায় রাখলাম? আচ্ছা, ও আরেকটা মোমবাতি থেকে গেছে। আচ্ছা দেখো, আরেকটা থেকে গেছে, সেটা হচ্ছে মোমবাতি আর ব্যাপনের উপর তাপমাত্রার প্রভাব। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমি ওইগুলো দেখাবো। এখন তোমরা তো মোমবাতি সবাই চেনো, ক্যান্ডেল লাইট ডিনার তো মনে হয় করো। কার সাথে যাও কমেন্টে লিখবা। আচ্ছা, তো দেখো, এই হচ্ছে একটা মোমবাতি, আগুন জ্বালাই দিছি। এখন আগুন জ্বালানোর পরে কি হয় জানো তো, মোমবাতিটা, এর ভিতরে একটা সুতা থাকে, এই সুতাটা জ্বলে। এখন দেখো, এটা হচ্ছে একটা ভালো উদাহরণ হয়েছে, মোমবাতির ভিতরের সুতা ওকে জ্বালায় শেষ করে দেয়। অর্থাৎ তুমি যাকে তোমার হৃদয়ের অন্তরে জায়গা দিচ্ছ, সেই তোমাকে খেয়ে দিচ্ছে। বুঝছো? তো যেটা আমি বলতেছিলাম, এই যে মোমবাতি তুমি যদি একটাকে জ্বালাও, জ্বালালে কি হবে, এ গলে যাবে, গলে তরল পদার্থের মতো এই মোমগুলো গলে গলে পড়বে। ঠিক আছে? আর মোমটা, যে মোমে তাপ লাগতেছে, ওই মোমটা বাষ্পে পরিণত হচ্ছে। আর এই আছে নিচে আছে কঠিন মোম, যেখানে তাপ লাগে। বুঝতে পারছো? অর্থাৎ মোমবাতি জ্বালালে আমরা তার কি পাই? কঠিন, এই যে কঠিন, এই যে গা বেয়ে যে তরল অংশটা পড়েছে, তরল, আর উড়ে গেছে কোনটা, বাষ্প। ঠিক আছে? এখন মোম হচ্ছে একটা জৈব যৌগ। কোন যৌগ? জৈব যৌগ। কারণ এর ভিতরে কি আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে। জৈব যৌগ চ্যাপ্টারে পড়বানি, দেখো। তো জৈব যৌগের ভিতরে কার্বন আর হাইড্রোজেন আছে, তো এটা হচ্ছে জৈব যৌগ। এখন দেখো, আচ্ছা তোমরা বলতে পারবা, পানিকে তাপ দিলে আর মোমকে তাপ দিলে কি আগে গলবে? অবশ্যই মোম আগে গলবে। কারণ কি, মোমের ভিতরে কি আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, আর এদের ভিতরে আছে লন্ডন বল। লন্ডন বল কি? লন্ডন বল আছে দুর্বল একটা বল, লন্ডন বল। জৈব যৌগ পড়ার সময় দেখা দিবানি, এখন না। তো লন্ডন বল আছে, কিন্তু পানির ভিতরে কোন বল আছে? পানির ভিতরে আছে হাইড্রোজেন বন্ধন।
তো হাইড্রোজেন বন্ধন বেশি শক্তিশালী, লন্ডন বল কম শক্তিশালী। এই জন্য যখন আমরা তাপ দিচ্ছি, এটাকেও দিচ্ছি এটাকেও দিচ্ছি, এর সময় লাগবে বেশি, বেশি তাপ লাগবে। আর এর তাপ লাগার সাথে এ গলে যাবে, কারণ এর ভিতরে বন্ধনটা কেমন, লন্ডন বলের বন্ধন, বুঝছো? আর এর ভিতরের বন্ধন কেমন, হাইড্রোজেন বন্ধন, শক্তিশালী বন্ধন, বুঝতে পারছো? অর্থাৎ এর বন্ধন কম শক্তিশালী, তাপ লাগার সাথে সাথে গলে পড়বে। আর একে অনেক তাপ দেওয়া লাগবে, 100 ডিগ্রি সেলসিয়াস, তারপরে যে এ গলবে, বুঝতে পারছো? অর্থাৎ আর কি পর দেখলাম তো, আম, ও ব্যাপনের উপর হার। আশা করি বুঝতে পারছো তিনটা অবস্থা বন্ধন, লন্ডন বল, আর এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, আর ওটা হচ্ছে দুটো, এটা যৌগ যৌগ এটা। আচ্ছা, কার্বন হাইড্রোজেন থাকতে হবে, এখানে কার্বন হাইড্রোজেন ছিল, তাইলে বলবা জৈব যৌগ কিনা। আচ্ছা, এবার হচ্ছে ব্যাপনের উপর তাপমাত্রার প্রভাব। এখন যেটা বলতেছিলাম, মনে করো এই হচ্ছে সেই লোহার একটা মানে খাঁচা না, খাঁচার ভিতরে তো গ্যাস রাখা যায় না। তো এটা মনে করো লোহার একটা বোতল, লোহার বোতল, ঠিক আছে? এর ভিতরে আমি অক্সিজেন দিয়ে দিছি, অক্সিজেন বা অন্য কোনো হালকা পদার্থ দিয়ে দিছি। দেওয়ার পরে এখানে আমি তাপ দিছি, ঠিক আছে? তাপ দেওয়ার পরে এই মুখটা আমি বন্ধ করে দিছি। আর এইখানে ওই সেম, এইখানেও সেম, মনে করো সুগন্ধওয়ালা একটা, সুগন্ধওয়ালা একটা ঘ্রাণ এর ভিতরে দিছি, এর ভিতরে সুগন্ধওয়ালা ঘ্রাণ দিছি, ঠিক আছে? একটাকে তাপ দিছি, একটাকে তাপ দিইনি। এখন আমরা তো শিখে আসলাম কণার গতি তত্ত্ব থেকে, যে যদি আমরা তাপ দিই তার কণাগুলো ছোটাছুটি করবে বেশি, তাই না? এখন তাপ দেওয়ার কারণে এর ভিতর থেকে কণাগুলো দ্রুত ছড়াই পড়বে চারিদিকে, বেশি বেশি, অর্থাৎ এর ব্যাপনের হার বেশি হবে। আর এর ব্যাপনের হার কি হবে এর তুলনায়, কম, বুঝতে পারছো? কারণ এর ভিতরে তাপ দেওয়া হচ্ছে না, এ নিজের গতিতে চলতেছে, কিন্তু যখন তোমার তাপ দেওয়া হচ্ছে তবে এ দৌড়ায় চলে যাবে। তার মানে তাপমাত্রা ব্যাপনের হার নির্ধারণ করে, তাপ বেশি ব্যাপন বেশি, তাপ কম ব্যাপন কম। আশা করি বুঝতে পারছো। আর যদি কোনো টপিক বাদ পড়ে থাকে একটু কমেন্ট করে জানাও। আর আজকের মতো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।